বিরতির পর আবারও ফিরে এলাম রণক্ষেত্রের সম্মুখ সমরে। আমি অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। পাকিস্তান তো বুক ফুলিয়ে সন্ত্রাসের রপ্তানি করে, এটা তো জানাই, কিন্তু এছাড়া নরেন্দ্র মোদী কিছুটা অনেকটাই হয়তো রিস্ক নিয়ে এই যে একটা কোণঠাসা করার চেষ্টা করছেন, কতটা ফলপ্রসূ হবে? রাশিয়ার প্রশ্ন রয়েছে, যেটা আমজাদদা বললেন, কতটা ফলপ্রসূ হবে সেই নিয়ে কিন্তু একটা সন্দেহ থেকেই যাচ্ছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এই মুহূর্তে কতটা ফলপ্রসূ হবে বলা খুবই মুশকিল। কেননা খেয়াল রাখতে হবে, পাকিস্তানের দুজন ট্র্যাডিশনাল ফ্রেন্ড, একটা হচ্ছে চায়না, একটা হচ্ছে আমেরিকা। দীর্ঘদিন আপনি যদি দেখেন, ভুট্টো, আমরা যখন রাশিয়ার দিকে ছুটেছিলাম, ভুট্টো কিন্তু চায়নার দিকে ঢুকেছিল, চাইনিজ মডেল নিয়েই কিন্তু পাকিস্তানকে ডেভেলপ করার চেষ্টা করেছিল বিরাটভাবে। আপনি যদি দেখেন না, একটা সময় চাইনিজ অর্থনীতির প্রায় 25% মানে জাতীয় আয় চলে যেত ডিফেন্সে, পরবর্তী সেক্টরে দেখা গেল খুব কম। কেন? পুরো এই মিলিটারিটা সেটা আসতো একেবারে কাইন্ডসে। চায়নাও দিয়ে গেছে, আমেরিকাও দিয়ে গেছে, পাকিস্তানকে পুরো মিলিটারি দিয়ে সাহায্য করে চলে। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে এই অবস্থায় দাঁড়িয়ে, কেন পাকিস্তানের একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে। এখন চায়না এই মুহূর্তে কিন্তু পাকিস্তান থেকে ছড়বে না, কেননা ও সেন্ট্রাল এশিয়া এক্সপানশনের, চায়না কিন্তু এখন ইকোনমিক এক্সপেনশন, নিও কলোনিয়ালিজমে তারা চাইছে। হ্যাঁ, এই জন্য পাকিস্তানকে প্রয়োজন, কেন? সেন্ট্রাল এশিয়ার বিশাল মার্কেট সে দখল করতে চায়। ওই চায়না পাকিস্তান ইকোনমিক যে করিডোর যেটা রয়েছে, বিশাল কোটি টাকা, আপনি দেখেন প্রায় $46 বিলিয়ন সেখানে তারা খরচা করতে চাইছে, করে সেটা পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্য দিয়ে যাবে। সেখানেই আমাদের আপত্তি তোলার দরকার। আমরা সেখানে আপত্তি তুলেছি যে এখান দিয়ে তোমরা কি করে নিয়ে যেতে চাইছো। যাই হোক, মানে এখন চায়না যেটা চাইছে, একটা সময় খালি মিলিটারি দিয়েই সাহায্য করে গেছে, এখন বলছে ওদের ইকোনমিক্যালি আমরা ডেভেলপ করবো। বলছে যে রাস্তাগুলোই তৈরি হয়, শুধু রাস্তা না, তেল লাইন, পাইপ, নানান ধরনের, তাতে বলছে প্রায় 7 লক্ষ মানে লোকের চাকরি হবে, বিশাল ব্যাপার। যাই হোক, সেই প্রশ্ন আমি এক্ষুনি ঢুকছি না। ব্যাপারটা গিয়ে দাঁড়িয়েছে, আমেরিকা চায়না দুজনেই কিন্তু পাকিস্তানের বন্ধু, সাহায্য করে গেছে। আমেরিকা এখনো বলেনি যে পাকিস্তানকে সাহায্য করবো না। এই অবস্থায় দাঁড়িয়ে আমেরিকা কিন্তু চায়নার সঙ্গে একটু এতে পড়ে গেছে। এই সাউথ চায়না নিয়ে ইকোনমিক রিসোর্সগুলো রয়েছে, চায়না যেভাবে দখল করতে চাইছে, এবং সেখানকার ছোটোখাটো দেশগুলো, ফিলিপিন্স, ভিয়েতনাম, তারা যেভাবে তাদের যে সম্পত্তি রক্ষা করার জন্য তারা চেষ্টা করছে, ভারত সেখানে এসেছে। ভারতের সেই ধরনের শক্তি নেই যে তাদের রক্ষা করে। আমেরিকার এসে হাজির হচ্ছে চায়নাকে ট্যাকেল করার জন্য। এই মুহূর্তে যেহেতু আমেরিকার স্বার্থ রয়েছে চায়নার বিরুদ্ধে, তাই আমাদের প্রয়োজন হচ্ছে কি, আমেরিকাকে সাথে নেওয়া, সাথে নিয়ে যতটা পারা যায় দুজনকেই কোণঠাসা করা, প্রথমত পাকিস্তানকে কোণঠাসা করা, এবং মানে চাইনিজ অ্যাগ্রেশন যাতে ভারতের উপরে। এটাকে সাময়িকভাবে না দীর্ঘস্থায়ীভাবে এইটা দেখুন, এটা বলা মুশকিল। তবে হ্যাঁ, যেহেতু আমরা আমেরিকার সঙ্গে একটা চুক্তি বোঝাপড়ার মধ্যে এসেছি, আমেরিকার সঙ্গে একটা যে ট্রাস্টটা ছিল বহুদিন ধরে ভেঙে গেছিল। আমিও আমজাদের সঙ্গে মনে করি রাশিয়া আমাদের বহুদিনের পরম মিত্র ছিল, সোভিয়েত ইউনিয়ন তো ভেঙে গেছে। এখন রাশিয়ার যে অবস্থা, তাতে ভারতকে বিশেষ সুরক্ষা দেওয়া সে জায়গায় নেই। এখন তাদের যে টেকনোলজি যদি দেখে, যেভাবে আমাদের মিলিটারি সাহায্য করেছিল, মিগটিকের যা অবস্থা দেখছেন, সেই দিয়ে আর বিশেষ কিছু সুবিধা হবে না। সেটা করেছে না, সে স্ট্যান্ড ঠিকই, তাদের নিজেদের স্বার্থ আছে। রাশিয়া এখন যে জায়গায় আছে, তাদের ইকোনমিক ইন্টারেস্ট যেখানে রয়ে গেছে, টার্কিতে রয়েছে, ইরান ইরাকে রয়েছে, সেখানেই কিন্তু সে রয়েছে। তো রাশিয়া সোভিয়েত ইউনিয়ন তো এক নয়, সেই রাশিয়াকে ভেবে লাভ নেই। এখন যেহেতু আমরা যে জায়গায় পড়ে আছি, কি করে পাকিস্তান থেকে আমেরিকাকে সরানো যায়? চায়না যাবে না, তার বিরাট এক্সপানশনের রয়েছে। ওই জায়গায় দাঁড়িয়ে চায়নার সঙ্গে যতটাই পজিটিভ কথাবার্তা বলা যায়, সেটাই প্রধানমন্ত্রী করেছেন। কিন্তু ওদেরকে বললাম, রাজাগোপাল যেটা বলছে সেটা একদিকে যেমন ঠিক, দ্বিতীয় আরেকটা দিক আছে যেটা আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজের স্বার্থের বাইরে কিন্তু কোনো কাজ করবে না। আমি হিস্টোরিক্যালিও যদি দেখি, তাহলে দেখবো যে একটা থিওরি অফ কন্টেনমেন্ট আছে তাদের, এবং থিওরি অফ কন্টেনমেন্টটা যেমন একটা ফরেন পলিসির ফিচার মার্কিন যুক্তরাষ্ট্রের, আগ্রাসী একটা নীতি, তার সঙ্গে আরও একটা বিষয় আছে যে তারা কিন্তু প্রচণ্ড অ্যাগ্রেসিভ, তারা খুব উন্নাসিক একটা রাষ্ট্র। অর্থাৎ তারা যদি মনে করে যে কিছু করবে, এবং এই অ্যাগ্রেসিভটা কিন্তু তারা সবসময় রিটেন করার চেষ্টা করবে না। স্বার্থবাদ দিয়ে কেনই বা করতে যাবে, সেটা তো খুব না, স্বার্থ নয়, তারা ফিলান্থ্রপিক স্ট্রেট বা এরকম তো নয়।
কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পাকিস্তানের যে একটা আগ্রাসী একটা জায়গা, যেখানে চীন পাকিস্তানের সম্পর্কটা অনেকটাই ট্যাসিট এবং সময়ের দ্বারা পরীক্ষিত, সেরকম একটা জায়গা থেকে সেটা ভারতে যদি মার্কিন যুক্তরাষ্ট্র গিয়ে গেল সুজিত দা, সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও কিন্তু পাকিস্তানের সেই সম্পর্ক। আমরা যদি এই মুহূর্তে কি এটা বলা সম্ভব? নিশ্চয়ই, কেননা 26/11 পরবর্তী সময় আমি যেটা বারবার করে বলছি, মার্কিনী নীতিগুলো আপনি দেখুন, এবং মার্কিনী নীতিগুলো যদি দেখেন তাহলে দেখবেন তারা কিন্তু পাবলিকলি বা ইউনাইটেড নেশনসে বা আন্তর্জাতিক স্তরে কখনোই পাকিস্তানকে কন্ডেম করেনি। এবং দ্বিতীয়ত মানে কোনো কিন্তু ইন্টারন্যাশনাল স্টেটমেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেই, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি ভারতবর্ষে কি বলে গেলেন তার কিন্তু কোনো ইন্টারন্যাশনাল ইমপ্লিকেশনস নেই। কিন্তু ইন্টারন্যাশনাল ফোরামগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে কোনো কথা বলেছে কি বলেনি সেটা কিন্তু আমাদের নোটিস করতে হবে, যেটা ভারতবর্ষ করার চেষ্টা করছে। দ্বিতীয়ত হচ্ছে যে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের মনে হয় যে সাময়িকভাবে এবং অ্যাপারেন্টলি তাদের সম্পর্ক নেই, কিন্তু আপনি যদি ইতিহাস দেখেন দেখবেন ডেং জিওপিং এর আমল থেকে শুরু করে হঠাৎ করে নিক্সনের ভিজিট ইন মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা কিন্তু জাপানকেও চমকে দিয়েছিল। কাউকে না বলে প্রেসিডেন্ট নিক্সন মার্কিন যুক্তরাষ্ট্র ভিজিট করেছিলেন, এবং সেটা করেছিলেন কেন? টু কন্টেন সোভিয়েত রাশিয়া। এবং সোভিয়েত রাশিয়াকে থামানোর সঙ্গে যে যুদ্ধগুলো মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ পূর্ব এশিয়ায় করিয়েছিলেন, বিশেষ করে কোরিয়ার যুদ্ধ থেকে শুরু করে ভিয়েতনামের যুদ্ধ থেকে শুরু করে, সেটা কিন্তু ইতিহাস কখনো ভুলবে না। এবং সেই একই নীতি মার্কিন যুক্তরাষ্ট্র চালিয়ে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার এন্টায়ার জায়গায়, যেখানে ভারতবর্ষকে একদিকে আইসোলেট করা হচ্ছে, অন্যদিকে মানে অ্যাপারেন্টলি একটা মুখোশধারী ব্যবস্থা করে পাকিস্তান এবং চীনকে মার্কিনী মদত, আপনি যদি চীনের বাজার দেখেন যে বাজারের ডেভেলপমেন্ট হয়েছে আমেরিকার সাহায্য, সেটা মার্কিন সাপোর্ট ছাড়া হয় না। কেননা আমরা এখানে বহু দামি গাড়ির বিজ্ঞাপন দিতে পারি না, কারণ আমার কেনার লোক নেই। চীনে ক্রেতা আছে, চীনে বহু ক্রেতা আছে যারা সেই জিনিসগুলো কিনবে। অর্থাৎ মার্কিনী সাপোর্ট, মার্কিনী কোম্পানি চায়নাতে চলে যাচ্ছে কিন্তু অনেক বেশি করে। অথচ আমরা আমাদের 11 প্ল্যানে বা বিভিন্ন প্ল্যান যেগুলো আসছে, আমরা কাদের বরাদ দিচ্ছি? চাইনিজ কোম্পানিগুলোতে। এই যে একটা হিপোক্রেসি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, যেখানে ইন্টারন্যাশনাল বার্তা অর্থাৎ আন্তর্জাতিক স্তরের বার্তা কোনো দিনই কিন্তু পাকিস্তানকে দেওয়া হয়নি। আরও একটা বিষয় আছে, ভারতবর্ষ চাইছে পাইপলাইন, অর্থাৎ পাইপলাইনটা যদি হয় আফগানিস্তান থেকে শুরু করে, আমরা যদি এই পাইপলাইনটা নিই, চীন আমাদের করতে দেবে না। কিন্তু আপনি যদি অন্যদিকে দেখেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেগুলো আছে, নেপাল, ভুটান সহ যে রাষ্ট্রগুলো আছে, ওপারে তারা কিন্তু অলরেডি ট্রানজিট রুট বানিয়ে দিচ্ছে। তারা বলছে আমাদের এই রুটগুলো ইউজ করে তোমরা আমাদের পোর্ট ইউজ করো, যেগুলো ল্যান্ড লকড কান্ট্রিজ আছে, তাদের বলছে আমাদের পোর্ট তোমরা ইউজ করবে, ভারতবর্ষকে দরকার নেই। এবং 2030-এর পর ভারতবর্ষের অবস্থা কি হবে সেটা কিন্তু আমাদের নতুন করে ভাবতে হবে। কেননা একটা রাষ্ট্র কিন্তু দক্ষিণ এশিয়া বলুন, দক্ষিণ পূর্ব এশিয়া বলুন, সেখানে কিন্তু ভারতের পক্ষে কথা বলছে না। অর্থাৎ ভয়ের চোটে হোক, ভক্তির জন্য হোক, চুপ করে আছে। কেননা এতদিন পর্যন্ত আমরা আসিয়ান সহ কোনো ইন্টারন্যাশনাল ফোরামে, অর্থাৎ অন্য আদার মানে রিজিওনাল ফোরামে তেমন কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারিনি। তার কারণ, এক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, দুই হচ্ছে চীন, আর তিন হচ্ছে পাকিস্তান। আমি রাজাগোপাল দা আপনার কাছে আবারও একটু আসছি। এই জায়গা থেকেই একটা প্রশ্ন হয়েছে যে পাকিস্তান এবং অন্যান্য যেসব ছোট ছোট দেশগুলো রয়েছে, পরোক্ষে কিন্তু এই সে মিলিটারি ইকোনমি বলা যাক বা হচ্ছে অন্য ক্ষেত্রে তাদের শক্তিভিত্তির ক্ষেত্রে এক চরম সহায়ক শক্তি হচ্ছে, এটাই ভারতের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি তাহলে? হ্যাঁ, দেখুন, মানে এটা পরিষ্কার ব্যাপার যে আমরা এতকাল যে ধরনের পররাষ্ট্রনীতি করেছি, আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত ছোট ছোট দেশগুলো ছিল, একটা দাদাগিরি একটা ব্যাপার ছিল। তার ফলে যেটা ঘটে গেছে যে সেই সমস্ত দেশের অর্থনৈতিক উন্নয়নে আমরা কিন্তু সেভাবে সহায়ক কখনো ছিলাম না। এবং স্বাভাবিকভাবেই আজকে যখন চীন বুঝতে পেরেছে যে মৈত্রী করতে গেলে, পার্শ্ববর্তী দেশগুলোর বা অন্য দেশের সঙ্গে মৈত্রী করতে গেলে তার অর্থনৈতিক উন্নয়নে আমাকে এগিয়ে আসতে হবে। আমি কিছুদিন আগে আমি যাদের সঙ্গে কথা বলছিলাম যে পররাষ্ট্র নীতি আজকে কিন্তু পুরোপুরি দাঁড়িয়ে আছে আমি কতটা অর্থনৈতিক সাহায্য আরেকটা দেশের কাছ থেকে ইকোনমিক ডিপ্লোমেসি। আজকে ভবিষ্যৎটা ডিপ্লোমেসির ভবিষ্যৎটাই দাঁড়িয়ে আছে এই অর্থনৈতিক উন্নয়নের উপরে। আমরা কিন্তু আমাদের যে বিরাট সুযোগ ছিল, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যেভাবে আমাদের ইন্ডিয়া ভারতীয় গুরুত্ব ছিল, আমরা ওই সংস্কৃতির কথা বলে, বন্ধুত্বের কথা বলে, কিন্তু আমরা কিন্তু অর্থনৈতিক উন্নয়নে সেভাবে সহায়ক না হওয়াতে অধিকাংশ ছোটখাটো দেশের ধারণা হয়েছে যে ভারত বুঝি সেভাবে কাজে লাগবে না।
এটা কিন্তু ঘটেছে, আপনি যদি নানানভাবে দেখেন। এই সুযোগটা কিন্তু চীন কিন্তু এখন কাজে লাগাবার চেষ্টা করছে। যে ধরনের ওদের শুধু চীনের কি কাজ, এদের বাজারগুলো দখল করা। বাজার দখল করতে গেলে আমার লোকাল ইনফ্রাস্ট্রাকচার, রোড, রেলওয়ে নেটওয়ার্ক ইত্যাদি করতে হবে, নাহলে বাজার দেবো কি করে? মানুষের আয় তৈরি করতে হবে এবং কানেক্টিভিটি বাড়াতে হবে। চীন সেটাই দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া এবং এই যে পাকিস্তানের মধ্য দিয়ে সে একেবারে সেন্ট্রাল এশিয়ায় ঢুকতে চাইছে, বলে পুরো বাজার আমি দখল করবো। বাজার দখল করতে গেলে আমার রাস্তাঘাট দরকার, রেলওয়ে নেটওয়ার্ক দরকার, যা কিছু দরকার। এবং সেখানকার এগুলো ভাবছে যে চীন বুঝি এগিয়ে আসছে, কিন্তু চীন সম্বন্ধে কিন্তু সর্বত্রই আপনি যদি দেখেন দক্ষিণ পূর্ব এশিয়াতেও সর্বত্রই একটা কিন্তু সন্দেহ। চীনের যে উদ্দেশ্য এটা কিন্তু এখনো পরিষ্কার নয়। চীনকে প্রকৃত মিত্র এখনো কিন্তু কেউ মনে করে না। এই জায়গায় দাঁড়িয়ে ভারতে পাকিস্তান বা এরা ছাড়া, পাকিস্তান ছাড়া গ্রহীতা দেশ এক্স্যাক্টলি কেউ কিন্তু সেভাবে, আপনি মিয়ানমারও যেভাবে ঢোকার চেষ্টা করছে, কিন্তু ওরাও কিন্তু সন্দেহ চোখে দেখছে। এই জায়গাটা চীন সম্বন্ধে আজ চীনের মুখোশটা খুলে দেওয়ার দায়িত্ব কিন্তু ভারতের। এইখানেই হচ্ছে আমজাদা, যে চীনের এই মুখোশটা আর কি, যে প্রচন্ড একটা ফিলোসফিক্যাল স্টান্স নিয়ে থাকে, কিন্তু হচ্ছে একটা ভীষণ আগ্রাসিতার অর্থনীতি, যেটাকে মানে একেবারে কলোনিয়াল অর্থনীতির মতো, মানে আমেরিকা থেকে কোনো অংশে তার ইয়ে নেই, মানে তার অতটা সেই সামর্থ্য থাকুক বা না থাকুক, এটাও কিন্তু আজ কিন্তু অনেকটাই কিন্তু সামনে মুখোশটা খুলে দেওয়া উচিত। তাতে কিন্তু তাদের উভয় উদ্দেশ্যই সফল হয়, এবং এটা কিন্তু খুব ধীর পদক্ষেপে হলেও নরেন্দ্র মোদীর মধ্যে কিন্তু এই লক্ষণটা দেখা যাচ্ছে, এটা অস্বীকার করা যাচ্ছে না। সুদীপদা, আজকে এই যে মানে আন্তর্জাতিক সম্পর্কের মূল ক্যারেক্টারটা কিন্তু সম্পূর্ণ বদলে গেছে। রাজাগোপালও বলেছে যে ভারতের প্রতি যে বিশ্বাসটা তার আশেপাশে ছোট ছোট রাষ্ট্রগুলো ছিল, সেই বিশ্বাসে খানিকটা আঘাত এসেছে। না, রাজাগোপাল দা কিন্তু ছিল নাই বলছে, তার কারণ হচ্ছে যে সেরকম অর্থনৈতিক সহযোগিতা পায়নি ভারতের থেকে। না, আজ এখনো পর্যন্ত যতদূর তারা মনে করেছিল যে ভারতকে আমাদের উন্নয়ন অর্থাৎ ডেভেলপমেন্টের কাজে আমরা তাদের সাহায্য পাবো, সেটা পাইনি। কিন্তু আজকে প্রত্যেকটি দেশের এইটি কম্পালশন। সেই কম্পালশনটা কি? ইকোনমিক ডেভেলপমেন্ট। আর সেই ইকোনমিক ডেভেলপমেন্ট করতে গেলে বিশ্ব পৃথিবীতে আজকে যে অবস্থায় আছে, দুটি দেশ তারা করতে পারে। সেই দুটি দেশের মধ্যে চীন এগিয়ে এসেছে এইসব দেশগুলোকে তার নিজের স্বার্থে। যে কথা ইমন বলেছে ইজ ভেরি রাইটলি সো, যে তারা তাদের নিজেদের স্বার্থে সেটা করছে, কিন্তু তেমনিভাবে এই ছোট ছোট দেশগুলো তারাও কিন্তু তাদের নিজেদের স্বার্থে এই সমর্থনটা তার কাছে নিয়ে যাচ্ছে। সুতরাং রাইট অন টুডে, অ্যাজ অন টুডে, আজকে পাকিস্তান সম্পর্কে তারা কতটা বিতৃষ্ণ বা পাকিস্তানের বিরুদ্ধে ভারতবর্ষের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটাকে কতখানি ওপেনলি সমর্থন করতে আসবে এ বিষয়ে সন্দেহ আছে। এবং দ্বিতীয় কথা, ইমন যেটা বলেছে, আই এম থ্যাঙ্কফুল টু হিম। ও বলেছে যে 2030-এ ভারতবর্ষ তার পররাষ্ট্রনীতিতে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা যে ভাবা দরকার। তার কারণ তার আশেপাশের যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলোর উপর প্রভাব মার্কিন যুক্তরাষ্ট্রের কতটা থাকবে এবং চীনের কতটা থাকবে, এটাকে দেখা দরকার। কিন্তু সাম্প্রতিক আপনি যদি 2-3 বছরের সময় দেখেন, আমি আর একটা প্রশ্ন, আমেরিকা কিন্তু বারবার পাকিস্তানকে কিন্তু সতর্ক করছে নানাভাবে, কখনো নাম এই সতর্ক করুক, সঙ্গে সঙ্গে আবার আগে কখনো দেখা যায়নি, সঙ্গে সঙ্গে তাকে অস্ত্র সরবরাহ করছে। আজকে ভারতবর্ষের অস্ত্র ভাণ্ডারে আমরা যতটা শক্তিশালী, সেইটাকে সমকক্ষ অবস্থায় নিয়ে যাওয়ার জন্যে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকেও কিন্তু কম করেননি, সাহায্য করেননি, করছেন। অর্থাৎ সেটা হচ্ছে তো তার নিজস্ব স্বার্থে, এবং সেটা কি ইকোনমিক ইম্পেরিয়ালিজম। সেই ইকোনমিক ইম্পেরিয়ালিজমটাকে লাগাতে গিয়ে সেটা তার যেখানে যা ব্যবস্থা করার দরকার আছে সেইটাই করছে। এ কথা কোনোদিন বলেনি মার্কিন যুক্তরাষ্ট্র যে পাকিস্তানকে আমি হুঁশিয়ারি দিচ্ছি, তুমি যদি এটাকে বন্ধ না করো তোমাকে কোনো ইকোনমিক এড আমি দেব না, কিংবা তোমার সঙ্গে যা কিছু চুক্তি থাকবে সেই চুক্তি ফর দ্য টাইমিং এটাকে আমি বন্ধ করে দিলাম। অর্থাৎ এই যে দুমুখ নীতি, সেই দুমুখ নীতি মার্কিন যুক্তরাষ্ট্র তার উপর নির্ভর করে ভারতবর্ষ যদি এগুতে যায়, তাহলে আগামী দিনে কিন্তু বিপদ আছে। এবং সেই বিপদটা কোন দিক থেকে আসবে সেটা অনুমান করে নিতে হবে আজকে পররাষ্ট্রনীতি যারা নির্ধারণ করছে। এবং যতই এই হিরোইজম দেখাতে যান না কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সেই হিরোইজম আগামী দিনে কান্নার যেন একটা পথ না দেখায়, এই ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। মানে আশঙ্কা থাকছে, তার মানে বলছেন পাল্টা প্যাচের এবার পড়ে গেল। হ্যাঁ, আছে তো আছেই।
এমন আমি তো বলছি আশঙ্কা আছে। তাহলে মানে পাকিস্তানের বিরুদ্ধে আমাকে ওয়ার্ল্ড ওপিনিয়নটা নিয়ে আসতে হবে নিঃসন্দেহে। কিন্তু এই যে দুটো ফোর্স, একদিকে চায়না এবং একদিকে আমেরিকা, কিন্তু ওটা তো চেষ্টা করছে, কিন্তু ওটাকে আপনি হিরোইজম কেন বলতে চাইছেন? এটাকে চেষ্টা করছেন, কিন্তু এই চেষ্টা করার পিছনে একটা দেশ এবং আর একটা দেশ, দুটো তো শক্তি আজকে আর ভারত সারা পৃথিবীতে আছে। সেই দুটো শক্তি কে কতখানি আমার সঙ্গে থাকবে এইটিকে বোঝার জন্যে, এইটি তো হচ্ছে আজকে সব থেকে বড় ডিপ্লোম্যাটিক রিলেশনটায় আমি কার কাছে কতক্ষণ পর্যন্ত থাকতে পারবো। ধরুন সিকিউরিটি কাউন্সিলে ভারতবর্ষের যে অন্তর্ভুক্তি, সেই অন্তর্ভুক্তির পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র কতটুকু দাঁড়িয়েছে, অথচ চীন ওপেনলি সেটাকে বাধা দিয়ে গেছে। বলুন, আজ চীনে বসে সেখানে প্রধানমন্ত্রী অনেক কথা বললেন, কিন্তু সেখানে কি পারলেন প্রধানমন্ত্রী বলতে যে চীনকেও কিন্তু ওই সিকিউরিটি কাউন্সিলে ভারতবর্ষের যে রোলটা ছিল এটা ভাবার দরকার আছে? মার্কিন যুক্তরাষ্ট্র কি এই কথাটাকে বলছে, ইয়েস ইন্ডিয়া ইজ ডেফিনেটলি এ কম্পিটেন্ট কান্ট্রি, যাকে সিকিউরিটি কাউন্সিলে অন্তর্ভুক্ত করা দরকার? এটা কি হচ্ছে? কিন্তু এর অন্তরালে এই অস্ত্র ভাণ্ডার কতটা পাকিস্তানকে বিক্রি করতে পারবো আর কতটা ভারতবর্ষকে বিক্রি করতে পারবো, গল্পটা তো এই জায়গায় দাঁড়িয়েছে না। এটাকে ইমনের একটা শব্দ আছে পররাষ্ট্র সংক্রান্ত ব্যাপারে, মানে যেটাকে ব্যালেন্স অফ কথা বলা হয়, এটা একটা শব্দ আছে, ভুলে যাচ্ছে। ইমন না একই যেটা আমি বললাম, যেটা আমাদের আমি একই ব্যাকফায়ার, না ব্যাকফায়ার তো হবেই, ব্যাকফায়ার হবে নিশ্চয়ই হবে। তার কারণ দুটো আছে। একটা হচ্ছে যেটা আমরা বলছি যে আমরা প্রতিবেশী রাষ্ট্রদের ডেভেলপমেন্ট, রাজাগোপাল দাকেও আমি একটু আমার মাস্টারমশাই আমি তাও বলছি যে আপনি ধরুন নেপাল, এই নেপাল রাষ্ট্রটার রিকনস্ট্রাকশনের জন্য ভারত কিন্তু যতটা পেরেছে, একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা 130 কোটির কাছাকাছি পপুলেটেড একটা রাষ্ট্র, আমাদের নিজেদের খাবার জোগাড় করতে হবে, তার সঙ্গে আমরা খাবারটা দেব। এবং সেখানে নেপালের রিকনস্ট্রাকশন বলুন এবং নেপালের ক্ষেত্রে ভারতবর্ষের যে কন্ট্রিবিউশন, তাদের তাদের যারা নাগরিক তাদের আমাদের মধ্যে অ্যাডপ্ট করে নেবা, স্পেশাল ট্রিটি, ইন্ডো নেপাল ট্রিটি, ইন্ডো ভুটান ট্রিটি, এগুলো কিন্তু আমরা করেছি। কিন্তু আপনি যদি খুব মাইনরলি দেখেন, মেটিকুলাসলি দেখেন, তাহলে দেখবেন এই নেপালের প্রতিটি পদক্ষেপ কিন্তু অ্যান্টি ইন্ডিয়ান। অর্থাৎ আমি বলছি যে নেপালে যে ইনস্টলেশন অফ মোবাইল টাওয়ার্স থেকে শুরু করে যে ট্রাফিকিং রেঞ্জ শুরু করেছে নেপাল, সেখানে চীনের কিন্তু প্রত্যক্ষ মদত আছে। এবং এখানে চীন খালি নয়, পাকিস্তানেরও মদত আছে ইলেকট্রিসিটির যে। এবং দ্বিতীয় যেটা কোশ্চেন, যে ইন্টারন্যাশনাল লেভেলে রাজাগোপাল তো অনেকবার বাইরে গেছেন, আমজাদও গেছেন, যে ভারতবর্ষের যে ইমপ্রেশন, এই ইমপ্রেশনটা কিন্তু আমরা ক্রিয়েট করতে পারিনি। চীন ক্রিয়েট করতে পারছে তাইওয়ানের ক্ষেত্রে, আমরা কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে কাশ্মীরের ক্ষেত্রে করতে পারছি না। তার একটা কারণ আমরা চাপে পড়ে যাচ্ছি এবং আমরা কনফিউজ ফরেন পলিসির মধ্যে ঢুকে যাচ্ছি। অর্থাৎ আগামী দিনের ফরেন পলিসি কি হবে, এটা কিন্তু শুধুমাত্র ডিপ্লোম্যাটিক লেভেলে নয়, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সিভিল সোসাইটি, প্রত্যেকের সঙ্গে বসে ঠান্ডা মাথায়, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র করে, সেই পর্যায়ে কিন্তু আমাদের তৈরি করা প্রয়োজন। তার কারণ এই যে রিভার্স ব্যাক, যেটা পার্টিকুলারলি সিকিউরিটি কাউন্সিল, যেটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, সিকিউরিটি কাউন্সিলে ভাবুন যতগুলো প্ল্যান দেওয়া হয়েছে তৃতীয় বিশ্বের পক্ষ থেকে, রাজালি প্ল্যান থেকে শুরু করে মালয়েশিয়ার কন্ট্রিবিউশন, সব একের পর এক রিজেক্ট করা হয়েছে। এবং মাহাথির মোহাম্মদকে তখন বলা হয়েছিল ওয়ান অফ দ্য টেররিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এবং বলেছিল কি মার্কিন যুক্তরাষ্ট্র, যখন ইকুয়াল রিপ্রেজেন্টেশন ইন দ্য সিকিউরিটি কাউন্সিল বলা হয়েছিল রাজালি ইসমাইলের ক্ষেত্রে, সেটা বলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। যখন ভারতবর্ষের ক্ষেত্রে বলা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র একটা কথাও ইন্টারন্যাশনাল লেভেলে বলছে না। আমরা এই কথাগুলো তুলবো কোথায়? খালি ভারতবর্ষের মাটিতে মার্কিনীরা এসে বলে গেলেন, আর আমরা চীনের মাটিতে গিয়ে বললাম, G20 খুব লিমিটেড নাম্বার অফ কান্ট্রিজ, এর মধ্যে গিয়ে বললাম, এবং সেখানে আমি খালি গ্লোবাল ক্যাপিটালকে কি করে ব্যবহার করব সেটার জন্য আমার ভারতবর্ষকে দরকার। সেই তাগিদে আমার ইন্টারন্যাশনাল গ্লোবাল ক্যাপিটালিজমের জন্য ভারতবর্ষকে আমি ঢুকিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভারতবাসী হিসেবে আমাদের মানা খুব দুষ্কর এবং কঠিন হয়ে পড়ছে। স্টান্সটা এই ক্ষেত্রে কিন্তু সেই বার্তাটা আরো জোরালোভাবে যদি না আসে ইন্টারন্যাশনাল এই ফোরামে রাজাগোপালদা, তাহলে কিন্তু একটা বিপদ, এবং তাতে ব্যাকফায়ার অন্তত পাকিস্তান কি ভারতবর্ষে দেখা গেল একটা মিলিটারি ইকোনমির প্রতিযোগিতায় নেমে গোটা দেশটা জুড়েই একটা তখন অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে, এরকম একটা আশঙ্কাও কিন্তু থেকে যায়। রাজাগোপাল দেখুন, সুজিতদা, আমি একটু আশাবাদী, একটু অনেকটি আশাবাদী। আমি যে আশার কারণে বলছি যে আজকের যে টেরোরিজমের কথা সারা পৃথিবী, যে টেরোরিজমের জন্য অ্যাফেক্টেড
আমেরিকা ভীষণভাবে অ্যাফেক্টেড। আমেরিকা জানে এর সূত্র কোথায়। সুতরাং এতকাল স্ট্র্যাটেজিক কারণে ওরা পাকিস্তানকে সাপোর্ট করেছিল এবং সেখানে তাদের সংশয় ছিল ভারত কতটা বন্ধুত্ব জায়গায় থাকবে। আজকে যখন ভারতের সঙ্গে বন্ধুত্ব ধীরে ধীরে হলেও কিন্তু একটা একটা ফাউন্ডেশনের জায়গায় তৈরি হচ্ছে, আমেরিকা কিন্তু আমার ধারণা আগামী দিনগুলোতে পাকিস্তানকে অতীতে যেভাবে সাহায্য করেছে সেভাবে আর কিন্তু পাকিস্তান অনেকটা কমে আসছে, আপনি কমে বলতে- আসছে এবং সেভাবে থাকবে না। প্রচুর বিবৃতি এসেছে, আমরা জানি যেভাবে ওসামা বিন লাদেনকে আক্রমণ করা হয়েছে সেভাবে যদি দাউদ ইব্রাহিমকে করতো আমরা নিশ্চয়ই খুশি হতাম। সেই জায়গায় আমেরিকা এই মুহূর্তে নেই, কিন্তু আমাদের বন্ধুত্ব আমরা সঠিক যদি দেখাতে পারি, আজকে যে জায়গায় ভারত বুঝতে পেরেছে বলেই আমেরিকার দিকে আমরা ছুটেছি, উপায় আমাদের কিছু নেই। এই নয় আমরা আমেরিকাকে অতীতে অনেক কিছুই দেখেছি, কিন্তু আমাদের স্বার্থে কিন্তু আজকের আমেরিকার প্রয়োজন। কেননা চীন এবং পাকিস্তান এই দুটো যদি মানে আমাদের, তারা দুজনই কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাজ্য, এরা দুজনই যে ভয়ঙ্কর রূপে রয়েছে এই জায়গায়, এবং রাশিয়া শক্তি আজকে না বলাই ভালো কোন জায়গায় আমি রয়েছে। রাজাগোপালকে আমি একটা প্রশ্ন করছি, দরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য আমাদের দরকার, পাকিস্তানের বিরুদ্ধে আমাদের এই সাহায্যটা দরকার। যত বেশি ক্লোজ আমি মার্কিন যুক্তরাষ্ট্রের হব, আমার মনে যে প্রশ্নটা সেইটা জবাব একটু দাও, যত বেশি আমি ক্লোজ হব মার্কিন যুক্তরাষ্ট্রের, পাকিস্তান কি ঠিক ততখানি ক্লোজ চীনের হওয়ার জন্য চেষ্টা করবে না? এবং তাই যদি হয় তাহলে এই যে হেমিস্ফিয়ারটা আছে, এই যে স্পিয়ারটা আছে, এই স্পিয়ারে মূল লড়াইটা কাদের সঙ্গে কার হবে? না দেখুন, ব্যাপারটা হচ্ছে যে পাকিস্তান বাঁচার নিঃসন্দেহে চেষ্টা করবে, কিন্তু চীন খেয়াল রাখতে হবে কিন্তু যে সে তার স্বার্থের বাইরে ছাড়া এগোয় না কখনো। এবং চীন পাকিস্তানকে এই মুহূর্তে কাজে লাগাচ্ছে তা সেই ইকোনমিক করিডোরটা ব্যবহার করার জন্য। যদি যেই মুহূর্তে সেটা কমপ্লিট হয়ে যাবে, আমার ধারণা পাকিস্তানকে সেভাবে চীনের মদত দিয়ে তো লাভ তো কিছু নেই, সেভাবে মদত দেওয়ার জায়গায় থাকবে না। কেননা চীন এই মুহূর্তে জানে যে তাদের ইকোনমিক এক্সপানশনটা মোর জরুরি, এবং ভারতের সঙ্গে তার বাণিজ্য প্রয়োজন আছে, আমেরিকার সঙ্গে তার বাণিজ্যের প্রয়োজন আছে। পাকিস্তান সে ধরনের মার্কেট নয়, ইটস এ ফেইলিং স্টেট। সেখানকার ইকোনমিক অবস্থা যা, সেটা খুব একটা পাকিস্তানের প্রোডাক্টসে অ্যাবজর্ব করতে পারবে না, বা পাকিস্তান থেকে কেনাবেচা করতে পারবে না। রাস্তাঘাট হয়ে গেলে সেই রাস্তাঘাট দিয়ে আমি অন্য দেশে যেতে পারবো। কিন্তু আমেরিকান জোন অফ ইনফ্লুয়েন্সটা পাকিস্তানের ক্ষেত্রে থাকলো, কিন্তু সেই জায়গাতে পাকিস্তানের সে ধরনের ইম্পর্টেন্স কিন্তু আর থাকছে না। এটা কিন্তু ইম্পর্টেন্সের কথা বলছি না, আমি বলছি সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের জোন অফ ইনফ্লুয়েন্স যদি চীন পাকিস্তানকে কেন অস্ত্র দিতে যাবে? না সেটাই সেটা তো প্রয়োজন তার পাকিস্তানকে নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের জোন অফ ইনফ্লুয়েন্সটা ইন্ডিয়াতে যদি বেশি হয়, এইটাকে চীন কিভাবে অ্যাপ্রিসিয়েট করবে? সেই বক্তব্যটা তোমার কি? দেখুন, চীন নিঃসন্দেহে চেষ্টা করবে যে তার যে এক্সপানশন সেভাবে চেষ্টা করার, কিন্তু সে তো প্রতি জায়গায় এখন যদি বলেন, আজকে যদি আপনি বলছেন পাকিস্তান প্যাচে, আমি তো বলবো চীন প্যাচে পড়েছে, মারাত্মকভাবে প্যাচে পড়েছে। ল অফ সি অনুযায়ী তারা বিরাট ধাক্কা খেয়েছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ধাক্কা খেয়েছে। এবং যেখানেতে সাউথ চায়না সিতে ভারত যেভাবে দেশগুলোকে সাহায্য করছে, আমেরিকা সেখানে এসে হাজির হচ্ছে, সুতরাং চীন একটা বড় প্যাচের মধ্যে রয়েছে। চীনকে এবার ভাবতে হবে যে এই ধরনের এতে যাবো কিনা, পাকিস্তানের সঙ্গে এই ধরনের মৈত্রী করবো কিনা, বা দক্ষিণ পূর্ব এশিয়ার যে সমস্ত দেশগুলো রয়েছে সেখানকার সম্পদগুলো এইভাবে লুণ্ঠন করবো কিনা। চীনকে তার পররাষ্ট্র নীতি আমূল পরিবর্তন করতে হবে, না হলে কিন্তু চীনের কিন্তু একটা বড় ধাক্কা পাওয়ার সম্ভাবনা রয়ে গেছে। এটা কিন্তু পরিষ্কার। সেই চীনকে ধাক্কা দেওয়ার জন্যই আজকের আমাদের আমেরিকাকে প্রয়োজন রয়েছে। আমরা এই যে চীনকে, আমরা আমেরিকাকে নিয়েছি কেন, দুটো শক্তিকে আপনি উত্তরটা তো পেয়েছেন। আমারও কিন্তু এই সম্ভাবনাটাকে উড়িয়ে দেওয়ার মতো নেই, তার কারণ হচ্ছে এছাড়া কোনো অপশনস হতে ছিল না। তার কারণ বিভিন্ন জায়গা থেকে একটা ফাঁসবন্দি অবস্থা তৈরি করছিল ভারতের উপর। আমজাদ দা, না আমি বুঝতে পারলাম না আপনার প্রশ্নটা। এছাড়া কোনো অপশনস নেই, এবং চীনের ক্ষেত্রেও কিন্তু আগামী দিনে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু তাদেরও প্যাচে পড়ার যে এটা রয়েছে, পাকিস্তানও প্যাচে পড়ছে, এটা কিন্তু খুব পরিষ্কার। আপনি যেটা বলছিলেন এইডের প্রশ্ন, এইডটা কিন্তু এখন অনেকটাই কিন্তু কমেছে, অনেকটাই কমেছে। না কমেছে মানে সেই পরিমাণে এমন কোনো কিছু ব্যাপারটা নয়। ভারতবর্ষ যে সেই তুলনায় সাহায্য পেয়েছে সেটা না। যদি সেইটাকে দেখতে যাওয়া যায়, তার ব্যালেন্স অফ ট্রেড কিংবা ব্যালেন্স অফ কনভিনিয়েন্স, এইটাকে অন্যভাবে ভাবা যেতে পারে। কিন্তু আমি যেটা বলছি যে ভারতবর্ষকে এইটা করবে, পাকিস্তানি সন্ত্রাসবাদকে আটকানোর জন্য নিঃসন্দেহে দরকার আছে আমার বন্ধুর, কিন্তু সেই বন্ধুকে এইভাবে সন্ত্রাসের বিরুদ্ধে আমাকে সেই শক্তিকে নিতে হবে যে তার অর্থনৈতিক সাম্রাজ্যবাদটাকে ভারতবর্ষের মাটিতে জোর করে চাপিয়ে দেবে। এটা তো আমার প্রশ্ন।
সেটা কি সম্ভব হবে ইমন? রেজিস্ট্যান্স কি ভারতে আমি তাহলে তো ইমনকে জিজ্ঞেস করছি, কেন ইমন হচ্ছে সেটা অ্যান্টি আমেরিকান বা এই সংখ্যা একটা রেজিস্ট্যান্স তো বরাবরই তো ছিল। মানে একটা কথা সুজিত দা, যে আমার কোনো আপত্তি নেই তারা যদি প্রভাব সৃষ্টি করে এবং মৈত্রীর বার্তা দেয় ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রেতে, কোনো আপত্তি নেই, কিন্তু ইকোনমিক প্যারামিটার একটা প্যারামিটার, কিন্তু দ্বৈত প্যারামিটার যেটা স্টেট সেন্ট্রিক প্যারামিটার, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে বলছে আমি লিবারেল ইকোনমিতে বিশ্বাস করি, গ্লোবালাইজেশনে বিশ্বাস করি, অন্যদিকে স্টেটিস্ট একটা অ্যাপ্রোচ নিয়ে আন্তর্জাতিক দুনিয়ায় কখনোই কিন্তু পাবলিকলি পাকিস্তানকে কন্ডেম করছে না। আমেরিকা কি কোথাও বলেছে যে পাকিস্তান ইজ ক্রিয়েটিং টেরর? ইরাকের ক্ষেত্রে বলেছে, ইরানের ক্ষেত্রে বলেছে, আফগানিস্তানের ক্ষেত্রে বলেছে, পৃথিবীর বিভিন্ন দেশ সম্বন্ধে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারন্যাশনাল ফোরামে একবার বললে ভারতের কাছে ব্যাপারটা অনেকটা বেশি কিন্তু তাহলে হাতটা শক্ত হতো। ন্যাচারালি, নিশ্চয়ই, নিঃসন্দেহে আমরা ব্যবসা করব, আমাদের এখানেও তারা ব্যবসা করবে, আমার কোনো আপত্তি নেই। আমাদের বহু ছেলে মেয়ে সিলিকন আমি ভ্যালি থেকে শুরু করে একটা দুটো মার্কিন কথা বলবো, যুক্তরাষ্ট্রে কাজ করছে। হ্যাঁ, সময় শেষ একদম। আমি একটা দুটো কথা বলবো। ওবামা কিন্তু বলেছে পাকিস্তান কিন্তু সন্ত্রাসের আতুরঘর, এবং পাকিস্তান মানে এবং বিভিন্ন আমেরিকান প্রতিনিধি জানিয়েছেন যে তারা ভারতবর্ষকে সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার হিসেবে দেখতে চায়। এটা কিন্তু নানানভাবে সেটা এসেছে, এবং আমার ধারণা যে বন্ধুত্ব যদি সুদৃঢ় হয়, আমরা কিন্তু আমেরিকা সমর্থ এনএসজি মেম্বারশিপে তারা কিন্তু জানিয়েছে আমরা কিন্তু ভারতকে, তারা আমেরিকা বলেছে ভারতকে সাহায্য করবে, এবং সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বারশিপে আমেরিকা কিন্তু নানানভাবে আমি জানি যে দৃঢ়তার সঙ্গে বলা উচিত সেটা হয়তো ঘটেনি, কিন্তু বন্ধুত্ব সুদৃঢ় হলে সম্ভাবনা রয়ে গেছে। বেশ, ধন্যবাদ। ধন্যবাদ সর্দার আমজাদ আলী আপনাকে, ধন্যবাদ অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ী আপনাকে, ধন্যবাদ অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী আপনাকেও ধন্যবাদ। আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে দেখলেন রণক্ষেত্রের আজকের এই পর্ব। দেখতে থাকুন আর+, সবার আগে সবার পাশে।